নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। মহাকুম্ভে পদপৃষ্ঠে মৃতের সংখ্যা 30 নয়, অন্তত 58। স্টিং অপারেশনের দাবি 4 PM নিউজ নেটওয়ার্কের। মর্গে গিয়ে 58টি দেহ চিহ্নিত করেছে 4 PM নিউজ নেটওয়ার্ক। উত্তরপ্রদেশ সরকারের দাবি পদপৃষ্ঠে মৃতের সংখ্যা 30। আরও একবার জানিয়ে রাখবো, মহাকুম্ভে পদপৃষ্ঠে মৃতের সংখ্যা 30 নয়, অন্তত 58, এমনটাই কিন্তু স্টিং অপারেশন দাবি 4 PM নিউজ নেটওয়ার্কের। মর্গে গিয়ে 58টি দেহ চিহ্নিত করেছে 4 PM নিউজ নেটওয়ার্ক। উত্তরপ্রদেশ সরকারের দাবি পদপৃষ্ঠে মৃতের সংখ্যা 30। প্রয়াগরাজে মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনা। মৃতদের মধ্যে এ রাজ্যের 2 জন। মৃত্যুর পাশাপাশি নিখোঁজের সংখ্যাও বহু। এ রাজ্যের একাধিক পুণ্যার্থী এখনো পর্যন্ত নিখোঁজ বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের নির্দেশে প্রাক্তন বিচারপতি হর্ষ কুমারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। মহাকুম্ভের দুর্ঘটনায় মৃত বাসন্তী পোদ্দার যাদবপুর গান্ধী কলোনি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা। হঠাৎ দেখি হাজার হাজার লোক একসাথে আসলো, পুরো চাপাচাপি করে চলে বলেছে। পুলিশ একটাও নেই, কোনো ভলেন্টিয়ার ছিল না সেই টাইমটাতে, পুরো কেউই নেই। আর লাইটের ব্যবস্থা কিছু ছিল না, এত না, সেই টাইমে একটাও কিছু দেখিনি। কোন রকম ম্যানেজমেন্ট সিস্টেম, এটা শুধু প্রচার হয়েছে, মিডিয়া হাইপ হয়েছে, 2 লক্ষ কোটি টাকা ইনকাম হবে, প্রচার হয়েছে, টেকনোলজি এই হয়েছে, কিন্তু কোনো টেকনোলজি কাজ করলো না, কোনো মানুষই ছিল না, প্রশাসনই সেখানে ছিল না, ফলে এতগুলো মানুষের জীবন গেল। মৃত্যু রাজ্যের শালবনের কাছারি রোড এলাকার বাসিন্দা উর্মিলা ভূঁইয়ার। খড়গপুরে থাকা নিজের মেয়ে জামাইয়ের সঙ্গে সোমবার বেরিয়েছিলেন। মঙ্গলবার ভারত সেবাশ্রম সংঘে আশ্রয় নিয়েছিলেন। বুধবার ভোরে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়েছিলেন তিনি। হঠাৎ ব্যারিকেড ভেঙে হুড়োহুড়ি। তারপর থেকেই পরিবারের সকলেই ছন্নছাড়া। ঘটনায় আহত হন পরিবারের অন্যান্যরাও। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের আহতরা স্থানীয় মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যেতেই দেখতে পান নিখোঁজ বৃদ্ধার দেহ। আমরা বাইক ফোনের মাধ্যমে জানতে পেরেছি। যাওয়ার প্রোগ্রামটা আগে প্রায় 4-5 মাস আগে থেকেই টিকিট কাটা ছিল। যে ট্রেনে যাবে আর ওখানে ভারত সেবার সঙ্গে থাকবে, তারপরে ছানে যাবে। ঘটনাটা কালকে আমরা জানতে পেরেছি। মৃতের পরিবারের পাশে শালবনির ভিডিও সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের সকালবেলায় আমাদের কাছে খবর এসেছিলেন যে এখান থেকে একজন আমাদের কুম্ভমেলায় গেছিলেন, সেখানে একটা মিসেস দুর্ঘটনা ঘটেছে। তো ওনার ওখানে সেই মৃত বলে পাওয়া গেছে, সেই ক্ষেত্রে ওনাদেরকে বডিটা নিয়ে আসা হচ্ছে। তো আমাদের প্রশাসন থেকেও আমরা এখানে এসেছি, আমাদের সভাপতি সাহেবও এখানে এসেছেন। সেই হিসেবে করে আমরা যতটা মানবিক সাহায্য প্রশাসন থেকে করা যায় আমরা সেই চেষ্টায় আছি। মহাকুম্ভে মৃত্যুর পাশাপাশি নিখোঁজ এই রাজ্যের বহু পুণ্যার্থী। কুম্ভ মেলা থেকে নিখোঁজ তমলুকের এক প্রৌঢ়া। নিখোঁজ ষাটোর্ধ্ব অর্চনা মাইতি কালিকাপুর গ্রামের বাসিন্দা। প্রতিবেশী আত্মীয় সহ মোট 8 জনের সঙ্গে সোমবার তিনি বেরোন। উদ্বেগে পরিবার। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ কাঁথি ছোট বাঁধতলিয়ার বাসিন্দা সত্তরোর্ধ্ব প্রণব কুমার জানা। উৎকণ্ঠায় পরিবার। গত সোমবার কলকাতার আত্মীয় বলাই দাসের পরিবারের সঙ্গে কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। স্নান সেরে অন্যান্য আত্মীয়রা ফিরে এলেও খোঁজ নেই তার। পরিবারের লোকেরা বৃহস্পতিবার ভোরে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওনার কাছে ফোন নাম্বার ছিল, ওই ব্যাগের মধ্যে রুমে ছিল। সেই জন্য বাবা নাম্বার জানে না, কন্ট্যাক্ট করতে পারেনি। সেখানে কাউকে কিছু জানিয়েছেন আপনারা? সেখানে আমরা এমপির মাধ্যমে পুলিশ সুপার, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। মহাকুম্ভে স্নান করতে নেমে নিখোঁজ নদিয়ার রানাঘাটের 2 জন। নিখোঁজ নদিয়ার ধানতলা থানা এলাকার বঙ্কিমনগর গ্রামের বছর 61 গোপীনাথ দত্ত। নিখোঁজ সুমিত্রা পাল নামে আরও একজন। মঙ্গলবার বাড়ির লোকের সঙ্গে শেষ কথা হয় সুমিত্রা পালের। তারপর থেকে সুমিত্রা পালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের। উদ্বিগ্ন পরিবারের লোকজন। বৃষ্টি হয়েছে না, এটাও খুব টার্গেট, কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না, কিছু না, এটা খুব চিন্তার বিষয় একটা। স্বস্তি মিলল কাটোয়ার বৃদ্ধা ভারতী ঘোষের পরিবারের। মেলা প্রাঙ্গণ থেকে তাকে উদ্ধার করল মেলায় থাকা স্বেচ্ছাসেবী কর্মীরা। এরপর তারা তাকে তুলে দেন উত্তরপ্রদেশ পুলিশের হাতে। মহাকুম্ভে নিখোঁজ হন কাটোয়ার মনসাপাড়ার বাসিন্দা ভারতী ঘোষ। জানা গেছে ওই বৃদ্ধা বাসে করে 150 জনের সঙ্গে গিয়েছিলেন মহাকুম্ভে। অন্যদিকে অবশেষে স্বস্তি, খোঁজ মিলল কাটোয়ার নিখোঁজ প্রৌঢ়া আলপনা হালদারের। নিখোঁজ মায়ের খোঁজ মিলেছে জানিয়েছেন মেয়ে।
কাটোয়ার সুদপুর গ্রামের বাসিন্দা আলপনা হালদার 25শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। বর্তমানে লোয়ার সঙ্গম মার্গ প্রয়াগরাজ ইসকন টেন্টে আছেন তিনি। হ্যাঁ, আমি কিন্তু চলে যাচ্ছি। তোমরা কোথায় আছো? দেখো আমি ভালোভাবে পৌঁছে গিয়েছি, আবার গিয়ে পৌঁছাবো। আমাকে খুঁজে পাওয়া গেছে, আমার ছেলে এসেছে। হ্যাঁ, এই দাদারা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। এদিকে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে। কলকাতা টিভি। মৌনী অমাবস্যায় শাহী স্নান করার হুড়োহুড়িতে মহাকুম্ভে মহাবিপর্যয়। পদপিষ্টের ঘটনায় মৃত্যু 30 জনের। বহু মৃত্যুর পর টনক নড়েছে যোগী সরকারের। গঠন করা হয়েছে 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তদন্তে কি উঠে আসবে আসল তথ্য? এই বিপর্যয়ের দায় কারা নেবেন? কেন বারবার যোগী রাজ্যে ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যু মিছিল? প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে। মহাকুম্ভে শাহী স্নান করার হুড়োহুড়িতে ত্রিবেণী সঙ্গমের কাছে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন বহু মানুষ। মৌনী অমাবস্যায় ভিড় হওয়ার আশঙ্কা জেনেও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। মেলা নিয়ে রাজনীতি হিসেব কষতে গিয়ে যোগী সরকারের অবহেলায় ত্রিবেণী সঙ্গমে অন্তত 30 জনের মৃত্যু এবং অর্ধ শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে। এই সংখ্যাটাও সরকারি রিপোর্ট অনুযায়ী। এই সময় কত মানুষ হতাহত হয়েছেন তার আসল তথ্যও হয়তো কোনোদিন জানা যাবে না। পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকজন মানুষ সেখানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। এক সংবাদ সূত্রে জানা গিয়েছে, মৌনী অমাবস্যার দিন ত্রিবেণী সঙ্গমের কাছে ঝুসিতে আরও একটি পদপিষ্টের ঘটনা ঘটে, কিন্তু এই দ্বিতীয় ঘটনাটির কথা প্রচার করা হয়নি। সেখানে হতাহতের খবরও যোগী প্রশাসন পুরোপুরি ধামাচাপা দিয়ে দিয়েছে। এমনকি সরকারি খাতায় দ্বিতীয় ঘটনাটির উল্লেখই নেই বলে দাবি। নিরাপদ পরিবেশের কথা না ভেবে দক্ষ এবং হিন্দু সমাজের মুখ হিসেবে নিজেকে তুলে ধরার জন্য শুধুমাত্র সংখ্যার রাজনীতি করতে ব্যস্ত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছেন, যদি কোটি কোটি মানুষ এখানে আসার ঘটনা জেনে থাকেন তাহলে কেন সেরকম ব্যবস্থাপনা গ্রহণ করেনি সরকার? এই কান্না রোল আর্তনাদের দায় কার? এত মানুষের মৃত্যুর পর টনক নড়েছে যোগী সরকারের। তদন্তের জন্য গঠন করা হয়েছে 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি। প্রাক্তন বিচারপতি হর্ষ কুমারের নেতৃত্বে তদন্ত কমিটি। প্যানেলে রয়েছেন প্রাক্তন ডিজিপি VK গুপ্তা এবং অবসরপ্রাপ্ত IAS অফিসার DK সিং। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির এক সদস্য। হর্ষ কুমার জানিয়েছেন, 1 মাসের মধ্যে এই তদন্তের রিপোর্ট তাঁরা পেশ করবেন। যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে যে প্রশাসন ও সরকার যারা এটা করবার দায়িত্বে ছিলেন তাদের গুরুতর প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই নিরপেক্ষ তদন্ত কি আদৌ হবে, নাকি ডাবল ইঞ্জিন সরকারের কারণে পার পেয়ে যাবে বিজেপির যোগী আদিত্যনাথের সরকার? উঠছে প্রশ্ন। 3রা ফেব্রুয়ারি বসন্ত পূর্ণিমার দিন ফের শাহী স্নান রয়েছে মহাকুম্ভে। অন্যদিকে স্নান সারতে 5ই ফেব্রুয়ারি মহাকুম্ভে যাবেন প্রধানমন্ত্রী, কারণ ওই দিন দিল্লির ভোট। যাতে মোদিজির মহাকুম্ভ যাত্রার ছবি দেখে বিজেপির বোতামে আঙুল দাবান আরও কিছু ভোটার। রাজনীতির হিসেব কষা বন্ধ রেখে সাধারণ মানুষের নিরাপদ পরিবেশ দিতে সফল হবে কি প্রশাসন, নাকি ফের VVIP পরিষেবা দিতে গিয়ে পিষে মারা যাবেন সাধারণ মানুষ? প্রশ্ন আম পুণ্যার্থীর। কলকাতা টিভি। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে ভৎসনা কোর্টের। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জ গঠনের অনুমতি রাজ্যের। অনুমতি পাওয়ার 2 দিন পর চার্জ গঠনের অনুমতি চেয়ে আলিপুর কোর্টের দ্বারস্থ সিবিআই। কেন বিলম্ব সিবিআইকে শোকজ কোর্টের? 27 জানুয়ারি আরজিকর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দিয়েছিল রাজ্য। রাজ্য সরকারের অনুমোদনের বিষয়টি ওয়েবসাইটে আপলোড হয়েছিল ঠিক 1 দিন পর, অর্থাৎ 28 জানুয়ারি। এরপর অতিক্রান্ত 2 দিন, 48 ঘন্টা সময় পেরিয়ে বৃহস্পতিবার সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি চেয়ে আলিপুর সিবিআই কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জ গঠনের আবেদন করতে বিলম্ব কেন? কোর্টে বিচারকের প্রশ্নের মুখে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, বেশ কিছু দিক খতিয়ে দেখার বিষয় ছিল, আর তা করতে গিয়েই দেরি। তবে সিবিআই এর উত্তরে সন্তুষ্ট হননি বিচারক। সিবিআইকে শোকজ করা হলো। শুক্রবারই কোর্টে জবাবদিহি করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, আফসার আলী, সুমন হাজরা ও বিপ্লব সিংহের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন গ্রহণ করেছে কোর্ট। শুভ্রজিৎ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।
পুত্র সন্তানকে বাঁচাতে গিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। খুন করে অপরাধের কথা স্বীকার স্বামীর। পূর্ব বর্ধমানের জামালপুরের মনিরামবাটির এই ঘটনা। বর্ধমানের বাসিন্দা পূজা মণ্ডলের সঙ্গে জামালপুরের অরূপ দলুইয়ের বিয়ে হয় বছর 4 আগে। 3 বছরে এক পুত্র সন্তানও রয়েছে দম্পতির। সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকতো। বুধবারও একই ঘটনা ঘটে। অভিযোগ এরপরই স্ত্রী পূজাকে শ্বাসরোধ করে খুন করেন অরূপ। কারা ফোন করেছিল প্রথম? থানা থেকে। হ্যাঁ, কি জানালো? থানা থেকে জানালো যে আপনারা আসুন, আমরা একটু দুর্ঘটনা ঘটে গেছে, জামালপুর থানায় দেখা করুন। আচ্ছা, বাস এইটুকুই। দিয়ে তারপরে আজকে সকালেই আসা হলো? হ্যাঁ, ভোরেই চলে এসেছি আমরা। বাড়ির সবাই এসছে? সবাই এসেছে। দিয়ে ডেড বডি কোথায় আছে? ভিতরে আছে, থানার ভিতরে। অভিযোগ স্ত্রী ছেলের মুখে বালিশ চাপা দিয়ে খুন করতে গিয়েছিল। 3 বছরের সন্তানকে বাঁচাতে গিয়ে শেষমেশ স্ত্রীকেই গলা টিপে খুন করেন অরূপ। স্পষ্ট স্বীকারোক্তি তাঁর। বাচ্চাটাকে মারধর করতে, বাচ্চাটাকে মেরে দেয়। কিভাবে ফোন করলো? দুজনে কথাবার্তা চলছিল, তার আগে গলা দিয়ে বাচ্চাটাকে বালিশ দিয়ে মারতে গেছে। দিয়ে তুমি গলা টিপে মার। বুধবার 3 জন ফিরেছিল কালনা থেকে। সেখান থেকে ফিরে শুরু হয় অশান্তি। মৃতার পরিবার অরূপ দলুইয়ের কড়া শাস্তির দাবি জানিয়েছে। ফোন করেছে বড় বাবু, বলে তোমার মেয়েকে গলা টিপে মেরে দিয়েছে। এটা তো আজকের মরা মনে হচ্ছে, মরা 2 দিন আগে মেরে দিয়েছে এটাকে। কোথায় বাড়ি তার? আমাদের বাড়ি বর্ধমান। আর ওই মেয়ের বাড়ি কোথায় বিয়ে হয়েছিল? কালীতলা। কি বলে? ইলাম বাজার কালীতলা। আমরা চাইছি যে মারের বদলে মারনু, আর কিছু চাই না আমরা। আমার বৌদি এসে বাচ্চাটাকে খাওয়ায় বলে খিচুড়ি বানিয়েছি, মানে বানাচ্ছি। দিয়ে আমার মেয়েটার সাথে ছেলেটা খেলা করতে করতে খিচুড়ি বানাচ্ছে। খিচুড়ি বানিয়ে খাওয়াতে গেছি। ওখানে খাওয়া নিয়ে ছেলেটা খাইয়ে নেকো একটু বমি করেছে, সেই নিয়ে ছেলেটাকে প্রচণ্ড মেরেছে। কে? বৌদি। আমাদের সাথে ধরো আমরা আলাদা, ঠিক আছে, দাদা আলাদা, আমিও আলাদা। এবার সেই হিসেবে আমরা কিছু বলি না কো, ধরি না কো, ও যে ওরা থাকে ওরা কিছু করে, আমরা ঘরের মধ্যে থাকি। আমরা স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করে ঘরে চুপচাপ শুয়ে পড়েছি। সেই শুয়েছি, আমরা আর কিছু জানি না। এবার ওদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে, কিভাবে হয়েছে, সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আপাতত দৃষ্টিতে রাগের মাথায় খুন এমনটা অনুমান করা হলেও নেপথ্যে আর কি কোনো কারণ আছে? অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব বর্ধমান থেকে কুণাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গলসিতে একই রাস্তায় 3 বার টেন্ডার করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ। লোয়াপুর কৃষ্ণনামপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ। একজন ঠিকাদারকে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ। প্রধানের পদত্যাগের দাবিতে সরব এলাকাবাসী। পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। একই রাস্তা সংস্কার করতে একবার দুবার নয়, পুরো 3 বার টেন্ডার। কাজ না করিয়েই সেই টেন্ডারের টাকা একজন ঠিকাদারকে পাইয়ে দেওয়ার অভিযোগ গলসিতে। স্লোগান দিয়ে লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজ মল্লিকের পদত্যাগের দাবি এলাকার একাংশ বাসিন্দার। আন্দোলনকারীদের দাবি, গলসি 1 নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের লোয়াপুর বাসস্ট্যান্ড থেকে সোদপুর পুরনো সেতু পর্যন্ত 500 মিটার চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারে ব্যাপক দুর্নীতি হয়েছে। গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতি 2024-এর 6 নভেম্বর 92,162 টাকার এবং 2024-এর 11 নভেম্বর 92,348 টাকা টেন্ডার করেছে। এরপর 8 জানুয়ারি 2025-এ লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মেরামতির জন্য 51,829 টাকার টেন্ডার করা হয়। 3 মাসে ওই 3টি কাজই পেয়েছে একই ঠিকাদারি সংস্থা। মোট 2,36,339 টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, রাস্তা সংস্কার না হওয়ায় 10 মাস ধরে বাস চলাচল বন্ধ রয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে আশপাশের 19টি গ্রামের মানুষ। পঞ্চায়েত প্রধান মেরেছে আমাদের মিরাজ মল্লিক। কোন পঞ্চায়েতের প্রধান? আমাদের ঘাগড়া গ্রামের অঞ্চলের কসবা এলকা অঞ্চলের প্রধান। দুর্নীতি হয়েছে বলছে? দুর্নীতি হয়েছে। আমাদের প্রধান সাহেবকে অনেকবার জানানো হয়েছে এবং বিডিও সাহেবকে জানানো হয়েছে, কিন্তু কোনো দেন নেই আমাদের এই রাস্তার বিষয় নিয়ে। কিন্তু কাগজে কলমে দেখা যাচ্ছে তো যে মোরাম ফেলা হয়েছে, বোল্ডার ফেলা হয়েছে। হ্যাঁ, কাগজ কলমে সব কিছু দেখা যাচ্ছে যে মোরাম ফেলানো হয়েছে, বোল্ডার ফেলানো হয়েছে, কিন্তু এইখানে দেখতে যে কিছু নাই। পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিক অবশ্য অভিযোগ অস্বীকার করেন। কাজ চলাকালীন অনগোয়িং সময়, সেই সময়ও আমাদের জিও ট্যাগ করে কাজের দেখা হয়েছে। কে কোথায় কাজ করছে সেটা তো আমরা জেনে বসিনি, কিন্তু আমাদের পঞ্চায়েত থেকে একবারই আমরা ওই 51,800 টাকা সামথিং কাজে আমরা পেমেন্ট দিয়েছি। দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী, এখন প্রশাসনের দিকেই তাকিয়ে গ্রামবাসীরা। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, কলকাতা টিভি।
অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে এলাকায় পোস্টার। হারোয়ার গোপালপুর 2 নম্বর অঞ্চলের বিভিন্ন প্রান্তে পড়ল পোস্টার। দুর্নীতির অভিযোগের কথা লেখা আছে পোস্টারে। পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে এলাকায় পোস্টার। আবাস যোজনার টাকা তোলা, ফেরিঘাটের টাকা তছরূপ সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে হারোয়া তৃণমূলের অঞ্চল সভাপতির অপসারণের দাবিতে পোস্টার। বুধবার রাতের অন্ধকারে গোপালপুর 2 নম্বর অঞ্চলের আমতা, খাতড়া, পুকুরিয়া সহ বিভিন্ন এলাকায় একাধিক পোস্টার পড়ে। পোস্টারে লেখা, আবাসের টাকা তোলাবাজ অঞ্চল সভাপতির অপসারণ চায়, ফেরিঘাটের টাকা তছরূপের বাকবুল তুমি হিসাব দাও। নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, যা নিয়ে এলাকায় শোরগোল। আমরা চাইছি এই দুর্নীতির থেকে মুক্তি চাইছি। আমরা এরকম সভাপতি চাই না। আমাদের দলের বদনাম হচ্ছে, আমাদের দিদির বদনাম হচ্ছে। সাধারণ মানুষ বলছে যে দিদি এত সুন্দর কাজ করছে, আজকে যে অঞ্চল সভাপতি দীর্ঘদিন একের পর এক জোর এই নিয়ে 3-4 বার গুলি গল্লা মানে ওনার নেতৃত্ব হয়েছে যে যাতে সভাপতিরা বাদ যায়। কিন্তু আমরা চাইছি যে উপর মহলকেও ভাবাতে চাইছি, দিদিকেও ভাবাতে চাইছি, এই দুর্নীতিগ্রস্ত যে অঞ্চল সভাপতি একে আমরা বরখাস্ত করতে চাই। অভিযোগ অস্বীকার ব্লক সভাপতির। ষড়যন্ত্র করা হয়েছে দাবি তৃণমূলের অঞ্চল সভাপতি বাকবুল মুন্সির। আমি এখান থেকে কয়েক মাস পূর্ব থেকে আমার ব্লক সভাপতির আর্থিক কিছু দুর্নীতি আমার অঞ্চলে হয়েছে। সেই দুর্নীতির বিরুদ্ধে আমি দলকে জানিয়েছি, ঠিক আছে, লিখিতভাবে জানানোর পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা। পোস্টার পড়ায় শাসক দলের নিশানায় বিজেপি। এটা একটা ঘৃণ্য সংস্কৃতি চলছে, যে এই পোস্টার মারা সংস্কৃতি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি, এবং এর সঙ্গে বিজেপি যে যুক্ত সেটাও ইতিমধ্যে আমরা খবর পেয়েছি। পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই পোস্টার, দাবি বিজেপির। পোস্টারিং এ আসলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এ আসলে তৃণমূল নেতাদের ভাগ বাটোয়ারার লড়াই। এই পোস্টারিংয়ে লেখা প্রতিটি কথার উত্তর দিতে পারবেন যে ব্যক্তির বিরুদ্ধে পোস্টারিং হয়েছে, তার বিরুদ্ধে যদি তদন্ত করা যায়। কিন্তু পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের ভয়ে ভীত হয়ে রয়েছে। পোস্টার রাজনীতির জল কোন দিকে গড়ায় সেই দিকেই নজর সকলের। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় একটা বিরতি, ফিরছে আরও অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। অন্ডালে জমি কেলেঙ্কারি, মৃত ব্যক্তির নথি জাল করে জমি বিক্রির অভিযোগ ঘিরে উত্তেজনা অন্ডালে। বিমানবন্দর তৈরি হওয়ার আগে থেকেই অন্ডালে জমির দাম বেড়ে গিয়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নানা অনিয়মও। মৃত ব্যক্তির নথি জাল করে জমি বিক্রির অভিযোগ অন্ডালে। 2016 সালে মৃত্যু হয় কোজরা গ্রামের বাসিন্দা অক্ষয় সার্বভৌমের। তার জমি হাতিয়ে অন্য ব্যক্তিকে বিক্রি করে দেওয়ার ঘটনা সামনে আসে। পরিবারের সূত্রে খবর, দক্ষিণখণ্ড মৌজায় অক্ষয়ের বেশ কিছু পরিমাণ জমি ছিল। অক্ষয় মারা যাওয়ার পরে সেটি পরিবারের জন্য অন্য কারো নামে করা হয়নি। অভিযোগ, ওই এলাকারই দিলীপ রুই দাস নামে এক ব্যক্তি অক্ষয়ের নামে জাল আধার কার্ড এবং জমির নথি বানিয়ে অন্য এক ব্যক্তিকে বিক্রি করে দেন। জমিটা আমার বাবার অক্ষয় কুমার সার্বভৌম, অক্ষয় কুমার সার্বভৌমের নামে ছিল। ও অক্ষয় কুমার সার্বভৌম সেজে পরে, হ্যাঁ, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি এসব পাল্টে পরে অক্ষয় কুমারের, হ্যাঁ, নিজের অক্ষয় কুমার সেজে পরে সব পাল্টেছে, দিয়ে পরে ওটা বিক্রি করেছে। হ্যাঁ, আমি কিছুদিন আগে জানতে পারলাম, আর ধরা পড়েছে আজকে। মানে ও এসেছিল বাজারে কোনো কারণে, হ্যাঁ, তো তখন জানতে পারলাম যে এই বটে, আমাকে চিনিয়ে দেওয়া হলো। আমাদের ওখানে জমি ছিল পরিমাণ 3 বিঘা। জালিয়াতির কথা সামনে আসতেই অভিযুক্ত দিলীপ রুই দাসের উপর চড়াও হন অক্ষয়ের পরিবার সহ স্থানীয়রা। চাপে পড়ে অবশেষে জালিয়াতির কথা স্বীকার করে নেন দিলীপ। সেই কাজে তার সঙ্গে ছিলেন আরো একজন। এরপরে দিলীপের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মৃতের পরিবার। আপনি তো আধার কার্ডও নিজে অক্ষয় কুমার সার্বভৌমের নামে করেছেন। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এই দলিলটা একদম ওর নিজের অক্ষয় সার্বভৌমের নামে নিজের আধার কার্ড বের করে এইভাবে ফ্রড করে ওর জমিগুলো নিজে বিক্রি করেছে। আচ্ছা আচ্ছা, মীরা সার্বভৌম কাকে সাজিয়েছিলে? মীরা সার্বভৌম কাকে সাজিয়েছিলে? তুমি জানো না?
আমি যেটুকু জানি আমি সেটুকু বলি। সব জানে না 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 দু চারটে পড়ে গেলে অন্ডাল বিমানবন্দর তৈরি হওয়ার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় জমি কেনাবেচার হিড়িক পড়ে। জমির দামও বাড়ে বহুগুণ। এই সুযোগে দালাল ও সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে এলাকাতেও। জমির দখল, এমনকি জাল নথি বানিয়ে অন্যের জমি বিক্রি করার অভিযোগও সামনে এসেছে বহুবার। অন্ডাল থেকে তাপস গোপের রিপোর্ট, কলকাতা টিভি। প্রয়াত সীতারাম ইয়েচুরির পথে হেঁটেই জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট কৌশলেই আস্থা রাখতে চায় সিপিএম। দলের আসন্ন 24তম পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাবে তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। কংগ্রেসকে নিয়ে জোটের লাইন বজায় রাখার কথা বলা হলেও প্রধান বিরোধী দলের একাংশের আরএসএস যোগ নিয়ে খোঁচাও ঠাঁই পেয়েছে খসড়া প্রস্তাবে। রাজ্যের ক্ষেত্রে তৃণমূলকে তাদের অন্যতম প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেছে সিপিএম। আগামী এপ্রিলে তামিলনাড়ুর মাদুরাইতে অনুষ্ঠিত হতে চলেছে সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস। পার্টির গঠনের 6 দশকের ইতিহাসেই প্রথম পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক বিহীন শুরু হতে চলেছে সিপিএম পার্টি কংগ্রেস। সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালীন প্রয়াত হন সীতারাম ইয়েচুরি। দলের কেন্দ্রীয় কমিটি প্রাক্তন সাধারণ সম্পাদক পলিট ব্যুরোর সদস্য প্রকাশ কারতকে অস্থায়ী কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করে। আসন্ন পার্টি কংগ্রেসে পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। কেরল ছাড়া আর কোথাও শাসন ক্ষমতায় নেই সিপিএম। দীর্ঘ শাসনের পর নির্বাচনী সাফল্যের নিরিখে তাদের ভাড়ার শূন্য বাংলায়। সীতারামের উত্তরসূরি বাঁচতে হিমশিম খাচ্ছে সিপিএম। এই আবহে সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধিতার প্রশ্নে কংগ্রেসকে নিয়ে জোটের যে লাইন তা ধরে রাখার পক্ষেই খসড়ায় সওয়াল করা হয়েছে। তবে একই সঙ্গে কংগ্রেসের একাংশ আরএসএস এর প্রতি দুর্বল। তারা তলায় তলায় সংঘের সঙ্গে যোগাযোগ রাখে, এমন দাবিও রয়েছে সিপিএম এর খসড়া প্রস্তাবে। আমরা এটা মনে করি যে কংগ্রেসের মধ্যে থেকে জন্মে বড় হয়ে তৃণমূল যদি আরএসএস এর কোলে চলে যায় এবং আরএসএস দুর্গা হতে চায়, তাহলে কংগ্রেসকে দেখা উচিত যে এদের মধ্যে যে ট্রেনিংয়ের মধ্যে বা ইন্ডাকশনের মধ্যে কি অসুবিধা হচ্ছে, যেখানে দলে দলে তোমার গিয়ে গোটার দেশে যখন বিজেপির উত্থান হলো 92 এর পরে, তো কংগ্রেসের অনেক ভাঙার টুকরো তারা বিজেপি বা সঙ্গে সহযোগী হয়ে গেল বা চলে গেল, আজও হচ্ছে। কিন্তু এখন যে অংশটা পড়ে আছে তারা বিজেপি বিরোধী। যে দলের একাংশ সম্পর্কে বিরূপ মনোভাব প্রকাশ করা হয়েছে, জাতীয় রাজনীতির বাধ্যবাধকতায় সেই কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের ওপরই আস্থা রেখেছে সিপিএম। 26-এর নির্বাচনের আগে এই বাংলাকে যদি বাঁচাতে হয়, বাঙালিকে যদি বাঁচাতে হয়, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার, নবজাগরণ উত্তরাধিকার যদি স্বীকার করতে হয়, তাহলে হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে সমস্ত শক্তিকে এক কাট্টা যেমন গোটা দেশে করছি, আমাদের রাজ্য করতে হবে। তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যেহেতু কংগ্রেস নামধারী কিন্তু বিজেপির একটা এক্সটেন্ডেড ফর্ম, সুতরাং তার বিরুদ্ধে আমাদের বাকি সবাইকে এক কাট্টা করতে হবে। ঘটনাচক্রে কংগ্রেস আর আরএসএস এর সম্পর্ক নিয়ে এর আগেই সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মন্তব্য করায় আলোড়ন তৈরি হয়। তবে দলের খসড়া প্রস্তাবেও বৃহস্পতিবার রাজ্য সম্পাদকের ওই বক্তব্যে বিকাশবাবুর বক্তব্যই মান্যতা পেল বলেই মনে করা হচ্ছে। এখন দেখার পার্টি কংগ্রেসে ওই খসড়া হুবহু গৃহীত হয় কিনা। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। মৃত্যুদণ্ড নিয়ম নয়, ব্যতিক্রম। স্ত্রী সহ 4 নাবালিকা কন্যা হত্যায় দোষী সাব্যস্ত আসামির মৃত্যুদণ্ড বাতিল করে আমরণ কারাবাসের সাজা দিতে গিয়ে উল্লেখযোগ্য অভিমত দেশের শীর্ষ আদালতের। মৃত্যুদণ্ড ব্যতিক্রম, নিয়ম নয়, এমনকি একাধিক খুনের অভিযোগেও নয়। যদি সংশোধনের কোনো সুযোগ না থাকে, একমাত্র সেক্ষেত্রেই মৃত্যুদণ্ড। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে রাজ্য সরকার এবং সিবিআই। আমৃত্যু কারাবাস লঘু দণ্ড হয়ে গেল কি তা নিয়ে বিতর্ক চলছে রাজ্য জুড়ে। এই আবহেই অন্য শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল মৃত্যুদণ্ড ব্যতিক্রম। স্ত্রী সহ 4 নাবালিকা কন্যাকে হত্যায় দোষী সাব্যস্ত আসামির মৃত্যুদণ্ড বাতিল করে আমরণ কারাবাসের সাজা দিতে গিয়ে এই অভিমত দেশের শীর্ষ আদালতের। কেন এই রায় শোনালো শীর্ষ আদালত?
আসামির পূর্ব অপরাধের ইতিহাস নেই, সংশোধনাগারে তার আচরণ সংশোধনের সম্ভাবনা যুক্ত। সর্বোপরি মৃত্যুদণ্ডের পরিপ্রেক্ষিতে অতীতের বিভিন্ন রায়ের বিতর্ক উল্লেখ করে এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। সংশোধনাগারে আসামির আচরণ সংশোধনযোগ্য কিনা খতিয়ে দেখার পাশাপাশি তার বয়স, অপরাধের পূর্ব ইতিহাস, আয় ইত্যাদি প্রাসঙ্গিক অন্যান্য বিষয় খতিয়ে দেখে তবেই খুন বা একাধিক খুনে অভিযুক্তের সাজা নির্ধারণ করতে হবে, কারণ মৃত্যুদণ্ড কোনো নিয়ম নয়, নেহাতি ব্যতিক্রম। অভিমত বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার। পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত আসামিকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছিল হাইকোর্ট। এমন হত্যাকাণ্ড আদৌ বিরলের মধ্যে বিরলতম নয় দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে। সেই আবেদনে সাড়া দিয়ে আসামির আমরণ কারাবাসের সাজা দিল সর্বোচ্চ আদালত। কলকাতা টিভি। ওয়াশিংটনের রেগান বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা মার্কিন সেনার ব্ল্যাক হক কপ্টারের। 64 জন যাত্রী নিয়ে নদীতে ভেঙে পড়ল বিমান, মৃত্যু হয়েছে বহু যাত্রীর। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণ সুদানের এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় সহ 20 জনের। মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা মার্কিন সেনার একটি কপ্টারের। সংঘর্ষের পর 64 জন যাত্রী নিয়ে পটোম্যাক নদীতে ভেঙে পড়ল আমেরিকান এয়ারলাইন্সের ওই যাত্রীবাহী বিমানটি। ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহত বহু। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দুর্ঘটনার মুহূর্তের ভিডিও। বুধবার গভীর রাতে কানসাসের উইচিটা থেকে উড়েছিল আমেরিকান এয়ারলাইন্সের 5342 নম্বর বিমানটি, কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটল এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনা এড়ানো উচিত ছিল দাবি ট্রাম্পের। অন্যদিকে বুধবার দক্ষিণ সুদানে বিমান ঘাঁটিতে দুর্ঘটনার মুখে পড়ে একটি যাত্রীবাহী বিমান। ওই দুর্ঘটনায় এক ভারতীয় সহ 20 জনের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে একের পর এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় আতঙ্কে অনেকেই। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।